জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ইকোনমিক্সের ভাষায় আমরা যা কিছু কিনি না কেন বা যা কিছু উপভোগ করি না কেন সেটা গুডস অথবা সার্ভিস। যা কিছু আমরা স্পর্শ করতে পারি সেটাকে গুডস বলা হয়, আর যেটা স্পর্শ করতে পারি না শুধু অনুভব করতে পারি, ফিল নিতে পারি, সেটাকে বলা হয় সার্ভিস। যেমন আমি হয়তো কোথাও একটা পড়তে গেলাম, সেখানে গিয়ে আমি স্যার বা ম্যাডামের কাছ থেকে একটা পড়া বুঝে নিলাম, আর এর পাশাপাশি আমি একটা বইও কিনে নিলাম। তো ওই বইটা হলো আমার কাছে গুডস, আর আমি ওই স্যার বা ম্যাডামের কাছ থেকে পড়াটা বুঝে নিলাম, সেটা আমার কাছে সার্ভিস। তো যাই হোক, যে দামে আমরা কোনো গুডস বা সার্ভিস কিনি বা উপভোগ করি সেই দামের ওপর সরকারকে একটা ট্যাক্স আমাদের দিতে হয়, সেটাকেই বলা হয় জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবার এই জিএসটি বুঝতে গেলে আমাদেরকে পরপর তিনটে জিনিস বুঝতে হবে। প্রথমত, নর্মালি কোনো একটা জিনিসের ওপর ট্যাক্স কিভাবে লাগু হয়, যেটাকে বলা হয় সিঙ্গেল পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেম, এবং এই সিস্টেমে কি কি ঘাটতি রয়েছে। দ্বিতীয়ত, এই সিঙ্গেল পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেমে যে সমস্ত ঘাটতি রয়েছে সেটাকে ভ্যাট সিস্টেম বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স সিস্টেমের মাধ্যমে কিভাবে সমাধান করা যায়, এবং এই ভ্যাট সিস্টেমে বা কি রকম অসুবিধা রয়েছে। আর তৃতীয়ত, এই ভ্যাট সিস্টেমে যে সমস্ত সমস্যা বা ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে জিএসটির মাধ্যমে কিভাবে পূরণ করা যায়। আর তারপর ফাইনালে বুঝতে পারবো যে এই জিএসটি সিস্টেম কিভাবে কাজ করে। তো বিষয়টা একটু লেন্দি, এর জন্য ভিডিওটা হয়তো একটু বড় হবে, একটু ধৈর্য ধরে দেখো, জিএসটির পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই বলি সিঙ্গেল পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেম মানে নর্মালি কোনো জিনিসের ওপর ট্যাক্স কিভাবে লাগু হয়। এখানে বোঝার জন্য আমি একটা প্রোডাক্ট ধরে নেবো। ধরলাম একটা মোবাইলের স্ট্যান্ড রয়েছে, এই স্ট্যান্ড তৈরি করা থেকে বিক্রি হওয়া পর্যন্ত কোথায় কোথায় কেমন ট্যাক্স লাগছে সেটা একটু দেখবো। আমি চারজন ব্যক্তি নেব, এখানে এ বি সি ডি। এখানে এ হলো প্রডিউসার, যে ওই স্ট্যান্ডটা তৈরি করবে। বি হলো হোলসেলার, হোলসেলার প্রডিউসারের কাছ থেকে ওই স্ট্যান্ডটা কিনবে, কিনে রিটেলারকে বিক্রি করে দেবে। হোলসেলার মানে হলো পাইকারি ব্যবসায়ী, রিটেলার মানে নর্মাল দোকানদার। এখন এই রিটেলার মানে দোকানদার হোলসেলারের কাছ থেকে ওই স্ট্যান্ডটা কিনে ফাইনালি কনজিউমারের কাছে বিক্রি করে দেবে। আর এই প্রত্যেক ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ 10%, এইটুকু আমি ধরে নিলাম। এবার এই হিসাবে আমি এখানে একটা ক্যালকুলেশন লিখেছি, এক এক করে বলি। এখানে দুটো দাম থাকে, একটা কেনা মূল্য, একটা বিক্রয় মূল্য, মানে একটা কস্ট প্রাইস আর একটা সেলিং প্রাইস। আমি যে দামে কিনি সেটা হলো আমার কস্ট প্রাইস, আর আমি যে দামে বিক্রি করতে চাইছি বা বিক্রি করি সেটা হচ্ছে আমার সেলিং প্রাইস। এবার আমি এই এ এর কথা বলি। এ মানে কি? প্রডিউসার। এ হচ্ছে একটা কোম্পানি বা একটা প্রোডাকশন হাউস বা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, যা খুশি হতে পারে। এ ওই স্ট্যান্ডটা প্রোডাকশন করলো, প্রোডাকশন করতে টোটাল তাতে খরচ পড়লো 800 টাকা। ধরে নিলাম এ ওই স্ট্যান্ডটা তৈরি করেছে, তাতে খরচ পড়েছে 800 টাকা। এবার এই কোম্পানিটা ওই স্ট্যান্ডের ওপর কিছুটা লাভ রাখে। ধরলাম ওই স্ট্যান্ডের ওপর কোম্পানিটা 200 টাকা লাভ রাখতে চাইছে, তার মানে এই কোম্পানিটা ওই স্ট্যান্ডটা বিক্রি করতে চাইছে কততে? 800 + 200 টোটাল 1000 টাকায়। কোম্পানিটা ওই স্ট্যান্ডটা বিক্রি করতে চাইছে 1000 টাকায়, তার মানে ওই স্ট্যান্ডের বিক্রয় মূল্য এই কোম্পানির কাছে 1000 টাকা। সেইটা আমি এইখানে লিখেছি, এই যে সেলিং প্রাইস অফ এ 1000 টাকা। এবার এর আগে আরো বিভিন্ন হিসাব আছে, সেটা আমি পরে আসছি। এবার এই এ কার কাছে বিক্রি করবে? বি এর কাছে। এ যখন বি এর কাছে এই স্ট্যান্ডটা বিক্রি করবে তখন একটা বিল হবে, সেই বিলে দেখা যাবে যে স্ট্যান্ডের দাম হলো 1000 টাকা আর তাতে ট্যাক্স হলো 10%। তার মানে ওই স্ট্যান্ডের টোটাল দাম হয়ে যাবে 1000 টাকা প্লাস 10% 100 টাকা, মানে 1100 টাকা। এ বি কে বিক্রি করবে কত? 1100 টাকায়। এই 1100 টাকার ভেতর 1000 টাকা স্ট্যান্ডের দাম, 100 টাকা হচ্ছে ট্যাক্স। এবার এই বিক্রি করার সময় কত হলো সেটা আমি এখানে লিখেছি। এই যে সেলিং প্রাইস 1000 টাকা, ট্যাক্স হিসাবে 100 টাকা, টোটাল বি পে করবে কত? 1100 টাকা। তার মানে এই 1100 টাকা হলো বি এর ওই স্ট্যান্ডের জন্য কস্ট প্রাইস বা কেনা মূল্য। এবার এই কেনা মূল্যের ভেতরে বি কিন্তু 100 টাকা ট্যাক্স দিয়েছে। এই ট্যাক্সটা কাকে দিয়েছে? এই ট্যাক্সটা জমা দিয়েছে এ কে। কিন্তু এই ট্যাক্সটা আসলে যাওয়ার কথা কোথায়? সরকারের ঘরে। তাহলে এখন এই ট্যাক্সটা সরকারের ঘরে যাবে কিভাবে? এ বি এর কাছ থেকে ওই যে 100 টাকাটা নিল সেটা সরকারের ঘরে পেমেন্ট করে দেবে। এবার এ এই যে বি এর কাছ থেকে 100 টাকা ট্যাক্স হিসাবে নিল, এটার একটা আলাদা নাম আছে, এটাকে বলা হয় এক্সাইজ ডিউটি। এ যেহেতু ওই স্ট্যান্ডের প্রোডাকশন করছিল, প্রোডাকশনে যে প্রোডাক্টটা তৈরি হলো তার উপরে যে ট্যাক্সটা লাগে সেটাকে বলা হয় এক্সাইজ ডিউটি। এ বি এর কাছ থেকে এক্সাইজ ডিউটি হিসাবে 100 টাকা ট্যাক্স নিয়ে সরকারের ঘরে জমা করে দিল, আর এই এক্সাইজ ডিউটিটা কেন্দ্রীয় সরকারের ঘরে জমা হয়। তার মানে এই যে 100 টাকা ট্যাক্সের পরিমাণ, এটা চলে যাবে কোথায়? কেন্দ্রীয় সরকারের ঘরে। তাহলে এই পর্যন্ত আমরা চলে এসেছি। কস্ট প্রাইস অফ বি 1100 টাকা। বি এর কাছে যখন 1100 টাকার এই স্ট্যান্ডটা এলো, এ এবার সি কে বিক্রি করবে। সি কে বিক্রি করার আগে বি এই স্ট্যান্ডের ওপর কিছুটা লাভ রাখবে। এই যে কিছুটা লাভ রাখলো, এটা হলো এই স্ট্যান্ডে ভ্যালু এডিশন করা। তো ধরলাম বি এই 1100 টাকার ওপর 200 টাকা লাভ রাখতে চাইলো, তার মানে 1100 + 200 1300 টাকা।
বি টোটাল 1300 টাকায় এই প্রোডাক্টটা বিক্রি করতে চাইছে। তার মানে ওই স্ট্যান্ডের বিক্রয় মূল্য এবার বি এর কাছে কত? 1300 টাকা। এবার কি হবে, বি যখন সি কে বিক্রি করতে চাইবে তখন বলবে যে 1300 টাকা আমার স্ট্যান্ডের দাম, আর এর ওপর 10% ট্যাক্স, আর এই ট্যাক্সটা হলো সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স কখন লাগু হয়? যখন কোনো একজন ব্যক্তি কোনো এক জায়গা থেকে জিনিস কিনলো, কিনে অন্য কাউকে বিক্রি করে দিল, এই ক্ষেত্রে যে ট্যাক্সটা লাগু হয় সেটার নাম হলো সেলস ট্যাক্স বা বিক্রি কর। আর এই ট্যাক্সের পরিমাণটা যায় রাজ্য সরকারের ঘরে। এর আগে যে ট্যাক্সটা বললাম যেমন এক্সাইজ ডিউটি, সেটা যেমন কেন্দ্রীয় সরকারের ঘরে যায়, সেলস ট্যাক্সের অ্যামাউন্টটা যায় রাজ্য সরকারের ঘরে। তাহলে এখন বি এর কাছে স্ট্যান্ডের বিক্রয় মূল্য কত? 1300 টাকা। যখন সি কে বিক্রি করছে তখন এর উপর আবার 10% ট্যাক্স নিচ্ছে, মানে 130 টাকা। তাহলে সি ওই স্ট্যান্ডটা কিনবে কত দিয়ে? 1300 প্লাস 130 মানে 1430 টাকা দিয়ে। সি এর ওই স্ট্যান্ডের ক্রয় মূল্য কত? 1430 টাকা। এবার সি যখন বি কে এই 1430 টাকা পেমেন্ট করলো, এর ভেতর 1300 টাকা স্ট্যান্ডের দাম আর 130 টাকা হচ্ছে ট্যাক্স বা সেলস ট্যাক্স। সি এই ট্যাক্সটা কাকে জমা দিল? বি কে। বি এই 130 টাকার ট্যাক্সটা নিয়ে রাজ্য সরকারের ঘরে সেলস ট্যাক্স হিসাবে জমা করে দেবে। তাহলে সি এর এই জিনিসটার কিনা দাম কত পড়লো? 1430 টাকা। এবার সি যখন ডি কে ওই স্ট্যান্ডটা বা ওই জিনিসটা বিক্রি করতে যাবে তখন সে আবার নিজের কিছুটা লাভ রাখবে। ধরলাম সে এখানে লাভ রাখতে চাইলো 300 টাকা। এই যে কস্ট প্রাইস অফ সি 1430 টাকা আর প্রফিট সে রাখতে চাইলো 300 টাকা। তাহলে সি ওই জিনিসটা বিক্রি করবে কত দামে? মানে বিক্রয় মূল্য কত হবে? 1430 প্লাস 300 মানে 1730 টাকা। এবার ফাইনালি গিয়ে যে সি যখন ডি কে বিক্রি করতে যাবে তখন বলবে যে মালের দাম 1730 টাকা আর তার ওপর 10% ট্যাক্স, এটাও সেলস ট্যাক্স। তার কারণ কি? সি বি এর কাছ থেকে মাল কিনে ডি কে বিক্রি করে দিচ্ছে, নর্মাল সেলিং হচ্ছে, সেক্ষেত্রে সেলস ট্যাক্স, আর এটাও যাবে সেই রাজ্য সরকারের ঘরে। তো ফাইনালি কি হবে? ডি যখন সি এর কাছ থেকে মালটা কিনবে তখন 1730 টাকা আর তার সাথে 10% ট্যাক্স 173 টাকা, 1903 টাকা দিয়ে ওই স্ট্যান্ডটা কিনে নেবে। এর ভেতর 173 টাকা কি করবে? সি কে ট্যাক্স হিসাবে জমা দেবে। সি এই 173 টাকা ট্যাক্সটা নিয়ে রাজ্য সরকারের ঘরে জমা দিয়ে দেবে। এই পর্যন্ত আমার স্ট্যান্ডটা ফাইনালি বিক্রি হয়ে গেল। কততে বিক্রি হলো? 1903 টাকায়। এবার আমি আবার এই এ এর ক্ষেত্রে আসি। যেমনটা বলেছিলাম যে এ এর এই স্ট্যান্ডটা তৈরি করতে কত খরচ পড়েছিল? 800 টাকা। এবার এই 800 টাকার আগের গল্প বলি। এই যে এখানে লিখেছি ফ্যাক্টর কস্ট অফ এ। ফ্যাক্টর কস্ট মানে হলো যে তৈরি করতে টোটাল যত খরচ পড়েছে। তো ফ্যাক্টর কস্ট অফ এ 800 টাকা, তাতে সে ওই যে বললাম 200 টাকা প্রফিট রেখেছিল, সেই হিসাবে 200 টাকা টোটাল। তাহলে তার প্রোডাকশন কস্ট বা সেলিং প্রাইস সেটা কত? 1000 টাকা হয়ে গেল। এবার এই 800 আগের ব্যাপারটা বলি। এই কোম্পানি এ যখন এই স্ট্যান্ডটা তৈরি করতে যাচ্ছে, এই স্ট্যান্ড তৈরি করার জন্য কিছু মেটেরিয়াল দরকার। ধরলাম 3টে মেটেরিয়াল লাগবে, স্টিল, প্লাস্টিক আর কালার। তাহলে এ বা এই প্রডিউসার বা এই কোম্পানি এ ওই স্টিল, প্লাস্টিক আর কালার এগুলো অন্য কোনো কোম্পানির কাছ থেকে কিনবে। ধরলাম 3টে আলাদা আলাদা কোম্পানি আছে, স্টিল কোম্পানি, প্লাস্টিক কোম্পানি, কালার কোম্পানি। এই কোম্পানি এ স্টিল কোম্পানির কাছ থেকে 200 টাকার স্টিল কিনলো। এখন যখন এই 200 টাকার স্টিল কিনতে যাচ্ছে তখন তাতে আবার ট্যাক্স দিতে হবে। ধরলাম 10% ট্যাক্স, তাহলে 200 প্লাস 20, 220 টাকার স্টিল কিনলো। এই 220 টাকার ভেতরে 200 টাকা স্টিলের দাম, 20 টাকা হচ্ছে ট্যাক্সের পরিমাণ। এবার এই ট্যাক্সটা কোন ট্যাক্স? সেলস ট্যাক্স নাকি এক্সাইজ ডিউটি? এই স্টিল কোম্পানি কি করছে? স্টিলের প্রোডাকশন করছে। যখন এই প্রোডাকশন হবে সেক্ষেত্রে সে বিক্রি করতে গেলে তার উপর এক্সাইজ ডিউটি লাগু হবে। তাহলে আমি বা এই কোম্পানি এ এই যে 220 টাকার স্টিল কিনলাম তার ভেতর 20 টাকা ট্যাক্স হিসাবে দিলাম, এই 20 টাকা হলো এক্সাইজ ডিউটি হিসাবে দিলাম। এই 20 টাকাটা স্টিল কোম্পানি আমার কাছ থেকে নিয়ে কেন্দ্রীয় সরকারের ঘরে জমা করে দেবে। ঠিক একইভাবে প্লাস্টিক কোম্পানির ক্ষেত্রেও তাই হবে। স্ট্যান্ড তৈরি করার জন্য এই কোম্পানি এ হয়তো 100 টাকার প্লাস্টিক কিনলো, তাহলে 100 টাকার যখন প্লাস্টিক কিনলো তাতে আরো 10% ট্যাক্স হিসাবে 10 টাকা আরো জমা করতে হবে। তার মানে টোটাল 110 টাকার প্লাস্টিক কিনলো। এর ভেতর ওই যে 10 টাকা ট্যাক্সটা, এই ট্যাক্সটা এই প্লাস্টিক কোম্পানি আমার থেকে নিয়ে কেন্দ্রীয় সরকারের ঘরে জমা করে দেবে এক্সাইজ ডিউটি হিসাবে। ঠিক একইভাবে কালার কোম্পানি, এখানে আমি লিখেছি ইঙ্ক। ইঙ্ক বা কালার একই রকম। 50 টাকার ইঙ্ক আমার কেনা পড়েছে, সেই হিসাবে 5 টাকা আমি ট্যাক্স দিয়েছি 10% হিসাবে। এই 5 টাকা ট্যাক্সটাও এই ইঙ্ক বা কালার কোম্পানি আমার হয়ে কেন্দ্রীয় সরকারের ঘরে জমা করে দেবে এক্সাইজ ডিউটি হিসাবে। এবার আমার কোম্পানি বা কোম্পানি এ তে ওই স্ট্যান্ডটা কেমন ভাবে তৈরি হবে বা কেমন ডিজাইন হবে সেই রকম হয়তো ডিজাইনার নেই। আমি অন্য কোনো একটা ডিজাইনারের কাছ থেকে বা ডিজাইনার কোম্পানির কাছ থেকে এই স্ট্যান্ডের ডিজাইনটা করেছি। তো সেই ডিজাইনের ধরুন হয়তো ডিজাইনার কোম্পানি 150 টাকা চার্জ করলো। এবার 150 টাকা চার্জের ওপর আবার 10% ট্যাক্স, সেই হিসাবে 15 টাকা ট্যাক্স হিসাবে দিতে হলো। আমার টোটাল 165 টাকা ডিজাইনের জন্য খরচ পড়লো। এবার এই 165 টাকার ভেতর আমি এই যে 15 টাকা ট্যাক্সটা দিলাম,
এটা কোন ট্যাক্স হবে, এটা সেলস ট্যাক্স নাকি এক্সাইজ ডিউটি? এর ক্ষেত্রেও হবে এক্সাইজ ডিউটি, কারণ ডিজাইন কোম্পানি ডিজাইনার প্রোডাকশন করছে, আর যখনই প্রোডাকশন হবে তখনই সেখানে এক্সাইজ ডিউটি লাগু হবে। তো যাই হোক, এই সবকিছু মিলিয়ে আমার টোটাল খরচ পড়লো কত? 550 টাকা। আমি টোটাল 550 টাকার মাল মেটেরিয়ালস কিনলাম, মানে কোম্পানি এ ওই স্ট্যান্ড তৈরি করার জন্য টোটাল 550 টাকার মাল মেটেরিয়ালস কিনলো। এর ভেতর কি হলো, এইটুকু হচ্ছে মেটেরিয়ালের দাম মানে 500 টাকা, আর এইটুকু হলো ট্যাক্সের পরিমাণ, এক্সাইজ ডিউটি 50 টাকা। কোম্পানি এ টোটাল 550 টাকার মাল কিনলো, এর ভেতর 500 টাকা মালের দাম, 50 টাকা ট্যাক্সের পরিমাণ। এবার এই 50 টাকা ট্যাক্সটা কার কাছে গেছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেছে এক্সাইজ ডিউটি হিসাবে। এবার এই কোম্পানি এ এর ভেতর যখন এই স্ট্যান্ডটা তৈরি করতে হবে, তখন সেটা তৈরি করার জন্য আরো কিছু খরচ পড়বে। কোম্পানিতে তৈরি করার জন্য কিছু মেশিন পত্র রয়েছে, সেই মেশিন পত্রের খরচ, কিছু লেবার রয়েছে তাদেরকে চার্জ দিতে হবে, কোম্পানি যে এরিয়াতে রয়েছে সেখানে ভাড়া দিতে হবে, এইরকম বিভিন্ন রকম খরচ কোম্পানির থাকে। তো সেই হিসাবে কোম্পানি এ ধরলাম ওই স্ট্যান্ড বানানোর জন্য 250 টাকা খরচ পড়লো এক্সপ্রেস, আর এটা খরচ করে ফাইনালি স্ট্যান্ডটা তৈরি হয়ে গেল। তাহলে 550 টাকা দিয়ে মেটেরিয়াল কিনেছিল, তার উপর খরচ করেছে আরো 250 টাকা, তাহলে টোটাল খরচ হয়েছে কত? 800 টাকা। 800 টাকায় ওই স্ট্যান্ডটা পুরো রেডি হয়ে গেছে, মানে ফ্যাক্টর কস্ট হলো 800 টাকা। এবার তার উপরে যে প্রফিট রাখলো 200 টাকা, তারপর টোটাল দাম হয়ে গেল 1000 টাকা। এর পরের ক্যালকুলেশন তো বললাম। এবার এই পুরো ক্যালকুলেশনের ভেতর ট্যাক্স লাগু হয়েছে 4 জায়গায়। কোথায় কোথায়? একদম ইনিশিয়ালি মেটেরিয়াল কেনার সময় এখানে 50 টাকা, এ যখন বি কে বিক্রি করলো তখন 100 টাকা, বি যখন সি কে বিক্রি করলো তখন 130 টাকা, আর সি যখন ডি কে বিক্রি করলো তখন 173 টাকা। এই যে এখানে লিখেছি 50 টাকা, 100 টাকা, 130, 173, টোটাল কত হয়? 453 টাকা। এই একটা স্ট্যান্ডের জন্য টোটাল ট্যাক্সের পরিমাণ হয়েছে কত? 453 টাকা। ফাইনাল ওই জিনিসটার দাম কত? 1903 টাকা। 1903 টাকা ওই স্ট্যান্ড বা ওই প্রোডাক্টটার দাম, তার ভেতরে 453 টাকা সরকারের ঘরে ট্যাক্স হিসাবে গেছে। কোন সরকারের ঘরে? কেন্দ্রীয় সরকারের ঘরে কিছু, রাজ্য সরকারের ঘরে কিছু। কেন্দ্রীয় সরকারের ঘরে গেছে এই 50 টাকা আর এই 100 টাকা। এর আগে যে ট্যাক্সটা গেছে সেটা 50 টাকা হিসাবে, আর এ যখন বি কে বিক্রি করেছে তখন 100 টাকা। টোটাল 50 প্লাস 100 মানে 150 টাকা। এই 150 টাকা কেন্দ্রীয় সরকারের ঘরে গেছে। সেলস এর ধরুন 130 টাকা, 173 টাকা, টোটাল 303 টাকা রাজ্য সরকারের ঘরে ট্যাক্স হিসাবে গেছে। এবার ফাইনাল দাম কত বললাম? 1903 টাকা। এর ভেতর ট্যাক্স গেছে 453 টাকা। 1903 থেকে 453 বাদ দিলে পড়ে থাকে কত? 1450 টাকা। এই 1450 টাকা হলো ওই স্ট্যান্ডের ভ্যালু। এই স্ট্যান্ডের ভ্যালু আসার জন্য বিভিন্ন জায়গায় ভ্যালু এডিশন হয়। যেমন একদম ইনিশিয়ালি কি হয়েছিল? এই 500 টাকার মেটেরিয়াল ছিল, তাহলে মেটেরিয়ালের দাম ছিল কত? 500 টাকা। আমার কাছে মানে কোম্পানি এ এর কাছে এই মেটেরিয়াল গুলো দিয়ে স্ট্যান্ডটা তৈরি হয়েছে, তার মানে ওই স্ট্যান্ডে মেটেরিয়ালের ধরুন ভ্যালু অ্যাড হয়েছে কত? 250 টাকা। 500 টাকার মেটেরিয়াল ছিল, 250 টাকা ভ্যালু অ্যাড হয়েছে। এবার কোম্পানি এ এর কাছে ভ্যালু অ্যাড হয়েছে কত? মানে এই 500 টাকার মেটেরিয়াল দিয়ে স্ট্যান্ড তৈরি করতে খরচ হয়েছে কত? 250 টাকা। তার মানে ওই মেটেরিয়ালে ভ্যালু অ্যাড হয়েছে কত? 250 টাকা। কোম্পানি এ এর কাছে ভ্যালু অ্যাড হয়েছে কত? 250 টাকা। তারপর তৈরি হয়ে যাওয়ার পর কোম্পানি এ এই স্ট্যান্ডের ওপর প্রফিট রেখেছে 200, ওই প্রফিটটাও এতে ভ্যালু এডিশন। তাহলে স্ট্যান্ড তৈরি হওয়ার সময় এতে ভ্যালু অ্যাড হয়েছিল 250, তৈরি হওয়ার পরে প্রফিট হিসাবে ভ্যালু অ্যাড হয়েছে 200 টাকা। তাহলে এ পর্যন্ত এই ভ্যালুটা অ্যাড হয়েছে। বি এর কাছে যখন স্ট্যান্ডটা গেছে তখন বি তার লাভ হিসাবে রেখেছে 200 টাকা। তার মানে ওই স্ট্যান্ডে আরো 200 টাকা ভ্যালু অ্যাড হয়েছে। ভ্যালু অ্যাড হয়ে স্ট্যান্ডটা সি এর কাছে গেছে। সি এর কাছে যখন স্ট্যান্ডটা রয়েছে তখন সি প্রফিট হিসাবে আরো 300 টাকা ওখানে ভ্যালু অ্যাড করেছে। আর তারপর ফাইনালি ডি মানে কনজিউমারের কাছে প্রোডাক্টটা চলে গেছে। এবার তাহলে টোটাল ভ্যালু অ্যাড হয়েছে কত? 500, 250, 200, 200, 300, এই সব কটা যোগ করলে আসে 1450 টাকা। এই ক্যালকুলেশনটা এখানে করেছি। এই যে 500 টাকা ইনিশিয়াল ভ্যালু ছিল মেটেরিয়ালের ভ্যালু, এ দুই জায়গায় ভ্যালু অ্যাড করেছে। একটা হচ্ছে স্ট্যান্ড তৈরি করার জন্য 250 টাকা ভ্যালু অ্যাড করেছে, প্রফিট হিসাবে 200 টাকা ভ্যালু অ্যাড করেছে। তারপর বি ভ্যালু অ্যাড করেছে 200 টাকা প্রফিট হিসাবে, সি ভ্যালু অ্যাড করেছে 300 টাকা, সেটাও প্রফিট হিসাবে। টোটাল যোগ করলে আসে 1450 টাকা। এই হিসাবে স্ট্যান্ডের টোটাল ভ্যালু 1450 টাকা, আর তার উপর টোটাল ট্যাক্সের পরিমাণ গেছে 453 টাকা বিভিন্ন সরকারের ঘরে। এইটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেম। এবার আপাত দৃষ্টিতে এই ক্যালকুলেশনটা ঠিক মনে হলেও এর ভেতরে কিছু সমস্যা রয়েছে। কেমন সমস্যা? আমি যদি বি থেকে সি এর কাছে বিক্রির ব্যাপারটা দেখি, এখানে রয়েছে বি, এখানে সি। সি বি এর কাছ থেকে ওই স্ট্যান্ডটা কিনেছে কততে? 1430 টাকায়। এই যে সি এর কস্ট প্রাইস 1430 টাকা। এবার এই 1430 টাকার ভেতরে 1300 টাকা হলো স্ট্যান্ডের দাম আর 130 টাকা হলো ট্যাক্স। সি ওই স্ট্যান্ডের দাম 1300 টাকার উপর 130 টাকা ট্যাক্স হিসাবে বি কে জমা করেছে। বি সি এর কাছ থেকে এই 130 টাকা ট্যাক্স হিসাবে নিয়ে সরকারের ঘরে জমা করেছে।
এইটুকু ঠিক। তার মানে এই 130 টাকা ট্যাক্সটা কার উপর লাগু হয়েছে? স্ট্যান্ডের দাম এই 1300 টাকার উপর। এবার তাহলে বি এর এই স্ট্যান্ডের দাম ছিল কত? 1300। এবার এটাকে যদি আমি একটু ভেঙে দেখি, বি এর কাছে ওই স্ট্যান্ডটার দাম ছিল কত? 1300 টাকা। এবার এই 1300 টাকা এসছে কোথা থেকে? বি নিশ্চয়ই আগে কিনেছিল। বি যখন কিনেছিল তখন ওই স্ট্যান্ডের দাম ছিল 1000 টাকা, তার উপর ট্যাক্স দিয়েছে 100 টাকা, আর তার উপর নিজে প্রফিট রেখেছে 200 টাকা। এই 1300 টাকা এই 3 ভাগে ভাগ হয়েছে। এবার এই ভাগে আমি যদি দেখি, বি যখন এই স্ট্যান্ডটা কিনেছে তখন স্ট্যান্ডের দাম ছিল কত? 1000 টাকা। এই 1000 টাকা স্ট্যান্ডের দামের ওপর 100 টাকা ট্যাক্স কিন্তু অলরেডি সরকারের ঘরে জমা পড়ে গেছে। স্ট্যান্ডের দামের ভেতর 1000 টাকার ট্যাক্স অলরেডি সরকারের ঘরে জমা পড়ে গেছে। তারপরেও এই যে 1300 টাকার উপর 130 টাকা ট্যাক্স হলো, এই 1300 টাকার ভেতর এই 1000 টাকাটা তো আছে। তার মানে এই 130 টাকার ভেতর এই 100 টাকা ট্যাক্সটা আবারও দিতে হচ্ছে। সি এই 100 টাকা ট্যাক্সটা আবারও পে করছে। এইখানেই হচ্ছে মেইন সমস্যাটা। সি এই যে 1300 টাকার উপর ট্যাক্সটা দিচ্ছে, এই 1300 টাকার ভেতর 1000 টাকার ট্যাক্স অলরেডি সরকারের ঘরে জমা পড়ে গেছে। সরকারের ঘরে অলরেডি জমা পড়ে গিয়ে আবারও সেই 1000 টাকার উপর ট্যাক্স জমা দিতে হচ্ছে ওই সি কে। তার মানে আগেও যে জিনিসের উপর ট্যাক্স দেওয়া হয়েছে আবারও সেই জিনিসের উপর ট্যাক্স দিতে হচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় ক্যাসকেডিং এফেক্ট। এই সিঙ্গেল পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেমে এই ক্যাসকেডিং সিস্টেমটা আসে, আর এই ক্যাসকেডিং এফেক্টের জন্যই সরকারের ঘরে অনেক বেশি বেশি পরিমাণ ট্যাক্স কালেক্ট হয়, আর এর প্রভাব হিসাবে জিনিসপত্রের দাম বেড়ে যায়। কনজিউমারের কোনো একটা জিনিস অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। এবার এই সমস্যার সমাধান করা যাবে কিভাবে? সমস্যার সমাধান সম্ভব যদি কোনো মেটেরিয়ালের উপর যে ভ্যালু অ্যাড হয়েছে সেই ভ্যালু অ্যাডিশনের উপর শুধুমাত্র ট্যাক্স লাগানো যায়। তবেই ব্যাপারটা আমি খুব সিম্পল করে একটুখানি ক্যালকুলেশন করি। একদম ইনিশিয়ালি এ এখানে টোটাল মাল মেটেরিয়ালস কিনেছিল কত টাকার? 500 টাকার। তাহলে এ মাল কিনেছে কত? 500 টাকার। তাতে ট্যাক্স দিয়েছে কত? 50 টাকা। তার মানে এই 500 টাকার উপর ট্যাক্স কিন্তু অলরেডি 50 টাকা পড়ে গেছে। এবার এই 500 টাকার মাল কিনে নিজে কিছু খরচ করেছে, খরচ করে ওই স্ট্যান্ডটা তৈরি করেছিল। কত খরচ করেছিল? 250 টাকা খরচ করেছিল, নিজের 200 টাকা প্রফিট রেখেছিল। তার মানে ওই মেটেরিয়ালের উপর নিজের ভ্যালু অ্যাড করেছে কত? 250 প্লাস 200 মানে 450। তাহলে এখানে ভ্যালু অ্যাড হয়েছে কত? 450 টাকা। তার মানে এই অবস্থায় দাঁড়িয়ে ওই মেটেরিয়ালের দাম কত হয়েছে? ওই মেটেরিয়ালের দাম হয়েছে 500 প্লাস 450, টোটাল 950 টাকা। এবার এই মালটাই যদি বি কে বিক্রি করতে চায়, সেক্ষেত্রে এই 950 টাকার উপর যদি 10% ট্যাক্স নেওয়া হয়, তাহলে এই 950 টাকার ভেতর 500 টাকাতে রয়েছে, এই 500 টাকার উপর অলরেডি ট্যাক্স পড়ে গেছে। তার মানে এই 500 টাকার উপর আবারও ট্যাক্স দিতে হবে। কিন্তু সেভাবে না দিয়ে এখানে কি করা যায়? এখানে 950 টাকা দাম রয়েছে, কিন্তু যখন বি কে বিক্রি করছে তখন ট্যাক্স হিসাবে এই যে ভ্যালু অ্যাড করেছে সেই অ্যাডেড ভ্যালুর উপর ট্যাক্স এর 10% 45 টাকা নিল। এইরকম হবে। এবার বি তাহলে এই মালটা কিনলো কত? 950 টাকা দিয়ে, তাতে ট্যাক্স দেবে কত? 45 টাকা। এই 45 টাকা কিসের উপর দেবে? যে ভ্যালু অ্যাড করেছে তার উপর। এবার বি হয়তো ওই মালটা বিক্রি করার জন্য নিজের কিছু ভ্যালু অ্যাড করবে। এখানে হয়তো এই যে কত বি ভ্যালু অ্যাড করেছিল 200 টাকা, তার মানে 200 টাকা প্রফিট, তাহলে প্লাস 200। সেক্ষেত্রে ওই স্ট্যান্ডের দাম কত হয়ে যাবে? 950 প্লাস 200 মানে 1150 টাকা। এবার বি যখন এই 1150 টাকার মালটা সি কে বিক্রি করতে যাবে তখন দাম তো বলবে 1150, আর ট্যাক্স নেবে কিসের উপর? এই যে 200 টাকা ভ্যালু অ্যাড করেছিল তার উপর 10% ট্যাক্স মানে 20 টাকা। তাহলে সি 1150 টাকার মাল কিনবে, তার সাথে 20 টাকা ট্যাক্স হিসাবে দেবে। এইভাবে আমাদের ট্যাক্সের সিস্টেমটা করা যায়। এখানে কি হলো? এখানে প্রত্যেকে যে ভ্যালু অ্যাড করেছে সেই ভ্যালু অ্যাডিশনের উপর ট্যাক্স দেওয়া হয়েছে বা ট্যাক্স লাগু করা হয়েছে। এই সিস্টেমটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স সিস্টেম বা ভ্যাট সিস্টেম। এবার এই ভ্যাট সিস্টেম নিয়ে এইখানে একটা ক্যালকুলেশন রয়েছে, এই ক্যালকুলেশনটা আমি এবার বোঝাই। এখানে আমাদের দুটো টার্ম আসবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট আর আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। কি বললাম? ইনপুট ট্যাক্স ক্রেডিট আর আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। এই দুটো কি আমি প্রথমে একটু বলি, তারপর এই ক্যালকুলেশনে আসছি। আমি কোনো একটা জিনিস কেনার সময় যে পরিমাণ ট্যাক্স দেব বা যে পরিমাণ ট্যাক্স পেমেন্ট করব সেই অ্যামাউন্টটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। আর আমি কোনো একটা জিনিস বিক্রি করার সময় ট্যাক্স হিসাবে যত টাকা আমার কালেক্ট হবে সেই কালেক্টেড হওয়া অ্যামাউন্টটাকে বলা হয় আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। এবার এটা আমি এই ক্যালকুলেশনে বোঝাই, তাহলে পুরো বুঝতে পারবো। এই সেম ক্যালকুলেশন আমি এইখানে একটু অন্যরকম ভাবে করছি। একদম প্রথমে কি ছিল? ওই স্ট্যান্ডটা তৈরি করার জন্য বিভিন্ন মেটেরিয়াল কিনেছে, তার জন্য টোটাল খরচ পড়েছিল কত? 550 টাকা। এই যে কস্ট প্রাইস অফ ফর দিস মেটেরিয়াল 550 টাকা। এই 550 টাকার ভেতর 500 টাকা ছিল মেটেরিয়ালের দাম, আর 50 টাকা ট্যাক্স হিসাবে দিয়েছে। কে টোটাল পেমেন্ট করতে হয়েছে কত? 550 টাকা। এই 550 টাকার ভেতর
500 টাকা মালের জন্য দিয়েছে, 50 টাকা ট্যাক্স হিসাবে দিয়েছে। এবার এখানে আমি আরো কিছু লিখেছি, সেটা একটু পরে আসি। তাহলে এ মালের দরুন কত খরচ করেছে? 500 টাকা। তার মানে মেটেরিয়ালের দাম কত? 500 টাকা। এবার ওই মেটেরিয়ালের দামের ওপর এ কিছু খরচ করেছে, 250 টাকা খরচ করেছে। 500 টাকা মেটেরিয়াল নিয়ে 250 টাকা খরচ করে ফাইনালি ওই স্ট্যান্ডটা তৈরি করেছিল। তাহলে ওই স্ট্যান্ডের দাম কত হয়ে যাবে? 500 প্লাস 250, টোটাল 750। তার মানে ওই একটা স্ট্যান্ড তৈরি করতে কোম্পানি এর টোটাল খরচ পড়েছে কত? 800 টাকা। এই 800 টাকার ভেতর 750 টাকা হলো মালটা তৈরি করার জন্য খরচ পড়েছে, আর আগে 50 টাকা ট্যাক্স হিসাবে দেওয়ার জন্য খরচ হয়েছিল। তো ট্যাক্স হিসাবে যেটা দিল সেটাকে এ সাইডে এক জায়গায় হিসাব করলো। তাহলে মাল তৈরি করতে খরচ পড়েছে কত? 750 টাকা। এবার এ যখন বি কে এই মালটা বিক্রি করতে হবে, তার আগে ওই কোম্পানি এ কিছুটা লাভ রাখবে, সেই হিসাবে 200 টাকা লাভ রেখেছিল। তার মানে ওই মালটার দাম কত হয়ে গেছে? 950 টাকা। এবার এ যখন বি কে বিক্রি করবে, তখন এই 950 টাকার উপরে ট্যাক্সটা নেবে। এ বি কে বলবে যে মালটার দাম হচ্ছে 950 টাকা, আর তাতে 10% ট্যাক্স। 10% ট্যাক্স মানে 95 টাকা। তাহলে এ বি কে এই মালটা বিক্রি করবে কত? 1045 টাকায়। 950 আর 95 যোগ করলে আসে 1045। বি এর ওই স্ট্যান্ডটা কেনা পড়বে কত? 1045 টাকায়। এই 1045 টাকার ভেতরে 950 টাকা হলো মেটেরিয়ালের দাম, মানে ওই স্ট্যান্ডটার দাম, আর 95 টাকা হলো ট্যাক্স। বি যখন পেমেন্ট করবে, তখন ওই বিলে লেখা থাকবে যে স্ট্যান্ডের দাম 950 টাকা আর ট্যাক্স হিসাবে 95 টাকা দেওয়া হলো। এবার এই যে বি 95 টাকা ট্যাক্স হিসাবে কাকে দিল? এ কে জমা দিয়েছে। বি 95 টাকা ট্যাক্স হিসাবে এ কে জমা দিয়েছে। এ কি করবে? এ এই 95 টাকা ট্যাক্সটা সরকারের ঘরে জমা করবে। কিন্তু এবার এই সরকারের ঘরে জমা করতে যাওয়ার সময় এ বলবে যে আমি তো ওই স্ট্যান্ডটা বিক্রি করেছি, কিন্তু স্ট্যান্ডটা বানানোর সময় মেটেরিয়ালের দাম হিসাবে 50 টাকা ট্যাক্স আমার অলরেডি জমা করা রয়েছে। এই বিষয়টা আমি আবারও বলি। এ বি এর কাছ থেকে এই যে 95 টাকা ট্যাক্স হিসাবে নিল, এই 95 টাকা ট্যাক্সটা সরকারের ঘরে জমা দেওয়ার কথা। কিন্তু জমা দেওয়ার সময় এ বলবে যে আমি এই যে স্ট্যান্ডটা বানিয়েছি বা আমি বিক্রি করেছি, সেই হিসাবে 95 টাকা ট্যাক্স হয়। কিন্তু এই 950 টাকার ভেতর আমি এই যে 500 টাকা দিয়ে মেটেরিয়াল কিনেছিলাম, এই 500 টাকার মেটেরিয়ালের দরুন আমার 50 টাকা ট্যাক্স আগেই সরকারের ঘরে জমা দেওয়া রয়েছে। সেক্ষেত্রে সরকার বলবে যে তুমি যখন 500 টাকার উপর আগে ট্যাক্স দিয়েছিলে, কত ট্যাক্স দিয়েছিলে? 50 টাকা। তাহলে এখন তুমি ট্যাক্স কালেক্ট করেছো কত? 95 টাকা। ওই 95 থেকে 50 বাদ দিয়ে দিলে কত হয়? 45 টাকা। এই 45 টাকা আমাকে ট্যাক্স হিসাবে দাও। সরকার কি বলবে? ট্যাক্স হিসাবে তুমি কালেক্ট যত করেছো আর ট্যাক্স হিসাবে তুমি আগে যত পেমেন্ট করেছো, এই দুটোকে মাইনাস করে যে অ্যামাউন্টটা হয় সেটা আমাকে এখন ট্যাক্স হিসাবে দাও, তাহলেই হয়ে যাবে। এইবার এইখানে দুটো টার্ম আসে, ইনপুট ট্যাক্স ক্রেডিট আর আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। এ ওই মেটেরিয়ালটা বা ওই স্ট্যান্ডটা তৈরি করছিল, স্ট্যান্ড তৈরি করার জন্য কিছু মেটেরিয়াল কিনেছে, মেটেরিয়াল কেনার জন্য কিছু ট্যাক্স পে করেছে। যে ট্যাক্সটা পে করে দিয়েছে এ কোনো একটা জিনিস বানানোর জন্য বা যে কোনো জিনিসের জন্য যখন মেটেরিয়াল কিনেছে, তখন কেনার সময় যে পরিমাণ ট্যাক্সটা দিয়েছে সেই ট্যাক্সের অ্যামাউন্টটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। মেটেরিয়াল তার কাছে ইনপুট হয়েছে, ইনপুট হওয়ার সময় ট্যাক্স দিয়েছে, এই জন্য ওই ট্যাক্সের পরিমাণটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। সে ওই 50 টাকাটা আগেই ট্যাক্স হিসেবে জমা দিয়ে দিয়েছে। এবার ওটা বিক্রি করার সময় সে অন্যজনের কাছ থেকে কিছুটা ট্যাক্স পেয়েছে, এই মালটা তার আউটপুট হিসাবে গেছে, আউটপুটে যাওয়ার সময় ট্যাক্স কালেকশন হয়েছে, এই জন্য বলা হয় আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। ওই যে ট্যাক্স কালেক্ট হয়েছে এই ট্যাক্সটা সরকারের ঘরে দেওয়ার কথা, এই জন্য বলা হয় লায়াবিলিটি। বিক্রি করার সময় আমি যে ট্যাক্সটা পাবো সেটাকে বলা হয় আউটপুট ট্যাক্স লায়াবিলিটি, আর কেনার সময় আমি যে ট্যাক্সটা দেবো সেটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। কেনার সময় আমি যে ট্যাক্সটা দিয়েছি সেটা তো গেল, আর বিক্রি করার সময় আমি যে ট্যাক্সটা পেয়েছি তার থেকে আগে যে ট্যাক্সটা দিয়েছি সেটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আসবে সেটা আমি আবারও ট্যাক্স হিসাবে সরকারের ঘরে দিয়ে দেবো। তাহলে আমাকে কি দুইবার ট্যাক্স দিতে হবে? না, আমাকে কিন্তু একবারই ট্যাক্স দিতে হবে। এই যে এ 50 টাকা ট্যাক্স দিল, এটা কিন্তু এ সরকারের ঘরে জমা করেনি। এ এই 50 টাকা ট্যাক্সটা এই কোম্পানিগুলোকে দিয়ে দিয়েছিল, কোম্পানি সরকারের ঘরে দিয়ে দিয়েছে। তারপর এ যখন মালটা বিক্রি করেছে, তখন সে বিক্রি করার পরে যে ট্যাক্সের অ্যামাউন্টটা এসছে সেই ট্যাক্সের অ্যামাউন্ট থেকে মাইনাস করে যে টাকাটা 45 টাকা সেটা সরকারের ঘরে গেছে। তাহলে এ পর্যন্ত ব্যাপারটা গেল। এর পরে বি ওই মালটা কিনেছে কত? 1045 টাকা। এই 1045 টাকার ভেতরে ওই যে লেখা রয়েছে 950 টাকা মেটেরিয়ালের দাম, মানে স্ট্যান্ডের দাম, 95 টাকা ট্যাক্স। তাহলে বি এই যে 95 টাকা ট্যাক্স হিসাবে দিল, এটা বি এর ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে থাকবে। মানে এই 95 টাকাটা বি
আলাদা করে এক জায়গায় লিখে রাখবে। যখন অন্য একজনকে মানে সি কে ওই স্ট্যান্ডটা বিক্রি করতে হবে তখন বলবে যে স্ট্যান্ডের দাম হলো 950 টাকা, স্ট্যান্ডের দাম 950 টাকা, আমি এতে প্রফিট রেখেছি 200 টাকা, তার মানে স্ট্যান্ডের এখন দাম হয়ে গেছে কত? 1150 টাকা। বি যখন সি কে বিক্রি করতে যাবে তখন বলবে যে স্ট্যান্ডের দাম 1150 টাকা, এর উপর 10% ট্যাক্স, 1150 এর উপর 10% ট্যাক্স হলে 115 টাকা। তাহলে সি বি এর কাছ থেকে ওই স্ট্যান্ডটা কেনার সময় টোটাল কত টাকা পেমেন্ট করবে? 1150 প্লাস 115 মানে 1265 টাকা। এই 1265 ভেতরে 1150 টাকা হচ্ছে স্ট্যান্ডটার দাম আর 115 টাকা হলো ট্যাক্সের পরিমাণ। সি বি কে 115 টাকা ট্যাক্স হিসাবে দেবে। বি সি এর কাছ থেকে ওই 115 টাকা ট্যাক্সটা নিয়ে সরকারের ঘরে জমা করে দেবে। এখন বি যখন এই 115 টাকা সরকারের ঘরে জমা করতে হবে তখন আবার বলবে যে আমি তো ওই স্ট্যান্ডের ধরুন 95 টাকা আগেই ট্যাক্স দিয়ে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে সরকার বলবে যে তুমি যখন আগে 95 টাকা ট্যাক্স দিয়েছিলে এখন তোমার ট্যাক্স কালেকশন হয়েছে 115 টাকা, তাহলে 115 থেকে 95 মাইনাস করলে যে 20 টাকা থাকে সেই 20 টাকা আমাকে ট্যাক্স হিসাবে দাও। তো সেক্ষেত্রে আমি এই যে এখানে লিখেছি 115 মাইনাস 95 তাহলে 20, এই 20 টাকা গভর্নমেন্টের কাছে চলে যাবে ট্যাক্স হিসাবে। তো বি সি কে বিক্রি করার সময় যে 115 টাকা ট্যাক্স হিসাবে পেয়েছিল এটা তার আউটপুটের সময় ট্যাক্স, এই জন্য 115 টাকা হচ্ছে বি এর আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। এই আউটপুট ট্যাক্স লায়াবিলিটি থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিট এই ভ্যালুটা মাইনাস করে দিলে যে অ্যামাউন্টটা পড়ে থাকে সেই অ্যামাউন্টটা সরকারের ঘরে ট্যাক্স হিসাবে দিতে হয়। এবার যদি সি ডি কে বিক্রি করার ক্ষেত্রে দেখি, সি টোটাল মালটা কিনেছিল কত? 1265 টাকা দিয়ে। এই 1265 এর ভেতর 1150 টাকা মালের দাম, আর ট্যাক্স হিসাবে যে 115 টাকা দিয়েছিল সেটা সে আলাদা এক জায়গায় লিখে রাখলো, ওটা আর মালের দামের ভেতর ধরবে না, বিক্রি করার সময় আর ওই মালের দামের ভেতর ধরবে না। এবার সি হয়তো ওই স্ট্যান্ডের উপর 300 টাকা লাভ রাখতে চাইলো, তাহলে ওই স্ট্যান্ডের দাম কত হয়ে যাবে? 1150 প্লাস 300 মানে 1450। সি যখন ডি কে বিক্রি করতে যাবে তখন বলবে যে স্ট্যান্ডের দাম হলো 1450 আর ট্যাক্স হিসাবে 10% 145 টাকা, তাহলে স্ট্যান্ডের টোটাল দাম হয়ে যাবে 1450 প্লাস 145 1595 টাকা। সি এই যে 115 টাকা ট্যাক্স হিসাবে দিয়েছিল এটা কিন্তু আর ডি কে বলবে না, সি শুধু ডি কে বলবে যে আমার স্ট্যান্ডের দাম হচ্ছে 1450 টাকা। তো সেই হিসাবে ডি ফাইনালি 1595 টাকা দিয়ে ওই স্ট্যান্ডটা কিনে নেবে। এই 1595 এর ভেতর 1450 টাকা হচ্ছে স্ট্যান্ডের দাম আর 145 টাকা ট্যাক্স। ডি 145 টাকা ট্যাক্স হিসাবে সি কে দিয়ে দেবে। সি এই 145 টাকা ট্যাক্সটা নিয়ে আবারও সরকারের ঘরে জমা করে দেবে। এবার সরকারের ঘরে জমা দেওয়ার সময় আবারও সেই সরকারকে বলবে যে আমার তো এই স্ট্যান্ডের ধরুন 115 টাকা ট্যাক্স আগেই দেওয়া ছিল, মানে আমার ইনপুট ট্যাক্স ক্রেডিট 115 টাকা রয়েছে, এখন আমি ট্যাক্স হিসাবে পেয়েছি 145 টাকা, তার মানে আমার আউটপুট ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 145। সেক্ষেত্রে এখন সরকার বলবে যে তুমি যখন 145 টাকা ট্যাক্স হিসাবে পেয়েছো, আগে যখন 115 টাকা তুমি ট্যাক্স দিয়েছিলে তাহলে এটা মাইনাস করলে কত থাকে? 30 টাকা, এই 30 টাকা আমাকে ট্যাক্স হিসাবে এখন দাও। তো সেই হিসাবে সি ওই 30 টাকা সরকারকে ট্যাক্স হিসাবে দিয়ে দেবে। এবার ডি এই যে সি এর কাছ থেকে 1595 টাকা দিয়ে মালটা কিনলো, এর ভেতর 1450 টাকা ওই স্ট্যান্ডের দাম, 145 টাকা ট্যাক্সের পরিমাণ। ডি এর ক্ষেত্রেও এই 145 টাকাটা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবেই থাকবে, ডি এর নামে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবেই থাকবে। ডি যদি অন্য কাউকে বিক্রি করে দেয় সেক্ষেত্রে ওই ইনপুট ট্যাক্স ক্রেডিটের পয়সাটা রিটার্ন হিসাবে পাবে, আর যদি কাউকে বিক্রি করতে না পারে সেক্ষেত্রে ওই 145 টাকা ট্যাক্স সেটা চলে গেল। এবার ডি কে যদি আমি লাস্ট পর্যায়ে ধরি তাহলে আমরা দেখতে পারবো যে স্ট্যান্ডের একদম ফাইনাল দাম কত? 1450 টাকা, আর তাতে ট্যাক্স কত? 145 টাকা। আমরা এই যে এইখানে একটা ক্যালকুলেশন করেছিলাম যে ওই স্ট্যান্ডে টোটাল ভ্যালু অ্যাডিশন কত? 1450 টাকা, ট্যাক্সের পরিমাণ যদি 10% হয় সেই হিসাবে সরকারের ঘরে টোটাল 145 টাকা যাওয়ার কথা, সেই হিসাবে টোটাল 145 টাকাই যাচ্ছে। কিভাবে যাচ্ছে আমি আরো বুঝতে পারবো। এই যে এইখানটাতে আমার 50 টাকা সরকারের ঘরে যাচ্ছিল, তাহলে 50, এই জায়গাতে যাচ্ছিল 45 টাকা, তাহলে 50 প্লাস 45, তারপরে এই জায়গা থেকে যাচ্ছে 20 টাকা, এই জায়গা থেকে যাচ্ছে 30 টাকা। এই চারটে কোম্পানির দ্বারা সরকারের ঘরে যাচ্ছে 50 টাকা, এ এর দ্বারা সরকারের ঘরে যাচ্ছে 45 টাকা, বি এর দ্বারা সরকারের ঘরে যাচ্ছে 20 টাকা, আর সি এর দ্বারা সরকারের ঘরে যাচ্ছে 30 টাকা। 50, 45, 20, 30 এটা যোগ করলে আসে টোটাল 145 টাকা। এইটা হচ্ছে আমাদের ভ্যাট সিস্টেম বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স সিস্টেম। সরকারের ঘরে ট্যাক্স কতটা পরিমাণ যাচ্ছে? যতটা পরিমাণ ভ্যালু অ্যাড হয়েছে সেই পরিমাণের উপর 10%। যেমন এইখানে ইনিশিয়াল ভ্যালু ছিল কত? 500, 10% 50 টাকা সরকারের ঘরে চলে গেছিল। তারপর এ এর কাছে ভ্যালু অ্যাড হয়েছে কত? টোটাল 450 টাকা, এখানে 250, এখানে 200, টোটাল 450। এ এর কাছে যেহেতু 450 টাকা ভ্যালু অ্যাড হয়েছে সেই ক্ষেত্রে এ
ট্যাক্স পে করেছে কত 45 টাকা, 450 10% হয় 45 টাকা। এ সরকারকে ট্যাক্স হিসাবে দিয়েছে কত ফাইনালি 45 টাকা। বি এখানে ভ্যালু অ্যাড করেছিল কত 200 টাকা। বিভিন্ন রকম ক্যালকুলেশনের মাধ্যমে বি আলটিমেটলি সরকারকে কত টাকা ট্যাক্স ছিল 20 টাকা। 200 টাকার 10% 20 টাকা। সি কত দিল, সি এখানে ভ্যালু অ্যাড করেছিল 300 টাকা। বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে ফাইনালি সি গভর্নমেন্টকে দিয়েছে কত 30 টাকা। তাহলে 300 10% হয় 30 টাকা, তাহলে 30 টাকা। এবার এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সরকারের ঘরে ট্যাক্স কোন পরিমাণটা গেছে, যতটা পরিমাণ ভ্যালু অ্যাড হয়েছে ততটা পরিমাণ। এবার এই ট্যাক্স গুলো কোন কোন সরকারের কাছে গেছে, যেমন এই যে 50 টাকা ট্যাক্সটা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেছে। এই যে এইখানে যেহেতু এক্সাইজ ডিউটি লাগবে, এক্সাইজ ডিউটি সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের কাছে যায়, সেক্ষেত্রে এই 50 টাকাটা কেন্দ্রীয় সরকারের ঘরে গেল। এ আবার নিয়েছিল এক্সাইজ ডিউটি, সেক্ষেত্রে এর দ্বারা এই 45 টাকাটা সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেল। বি কোন ধরনের ট্যাক্স নিয়েছিল, বি নিয়েছিল সেলস ট্যাক্স। এবার সেলস ট্যাক্স কার কাছে যায়, রাজ্য সরকারের ঘরে। তাহলে বি এই যে 20 টাকা ট্যাক্সটা জমা করবে সেটা কোথায় যাবে, রাজ্য সরকারের ঘরে। তারপর সি কোন ট্যাক্স চার্জ করছে, সিও সেলস ট্যাক্স চার্জ করছে। তো সি এই যে 30 টাকা যে ট্যাক্সটা জমা করবে সেটাও কি, সেটাও রাজ্য সরকারের ঘরে। তাহলে এবার আমি যদি দেখি যে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের ঘরে টোটাল কত টাকা ট্যাক্স যাচ্ছে, এইখানে কেন্দ্রীয় সরকারের ঘরে 50 টাকা, এর দ্বারা কেন্দ্রীয় সরকারের ঘরে 45 টাকা। তাহলে 50 আর 45 টোটাল 95 টাকা ট্যাক্স কেন্দ্রীয় সরকারের ঘরে যাচ্ছে। আর রাজ্য সরকারের ঘরে 20 আর 30, এই যে 20 আর 30 টোটাল 50 টাকা ট্যাক্স রাজ্য সরকারের ঘরে যাচ্ছে। তাহলে টোটাল ট্যাক্স যাচ্ছে কত 145 টাকা। এখানে প্রত্যেকটা ভ্যালু এডিশনের উপর ট্যাক্স ক্যালকুলেট হয়েছিল, সেই জন্য এই সিস্টেমটাকে বলা হয় ভ্যাট সিস্টেম বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স সিস্টেম। এবার এই সিস্টেমের সুবিধা কি, আলটিমেটলি কোনো কনজিউমার যখন ওই প্রোডাক্টটা কিনছে তখন ফাইনাল দাম কত চলে আসছে 1595 টাকা। কিন্তু আগের এই সিস্টেমে যখন ডি এই প্রোডাক্টটা কিনছিল তখন দাম কত 1903 টাকা। তাহলে 1903 টাকার জায়গায় 1595 টাকা, দাম অনেকটা কমে গেল। এতে কনজিউমারের লাভ হলো, কনজিউমারের লাভ হলো, তার সাথে সাথে জিনিসটার দাম কমে গেল। কিন্তু লস হয়ে গেল কার, লস হয়ে গেল সরকারের। সরকারের আগে 453 টাকা ট্যাক্স আসছিল, এখন টোটাল ট্যাক্স আসছে 145 টাকা। তো সিঙ্গেল পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেমে সরকারের ঘরে ট্যাক্স বেশি আসে, ভ্যাট সিস্টেমে সরকারের ঘরে ট্যাক্স কম আসে। তো সরকারের ঘরে কম বেশি ট্যাক্স যা আসে আসুক, সেটাতে আমরা আর গেলাম না। ভ্যাট সিস্টেম মোটামুটি কিভাবে রান করে সেটা আশা করি বোঝা গেল। এবার এর ভেতরেও অনেক রকম সমস্যা আছে। কি কি সমস্যা, ভিডিওটা একটুখানি পজ করে তোমরা একটুখানি ভাবো যে এইখানে কোথায় কি সমস্যা থাকতে পারে, আর যদি ভেবে বুঝতে পারো কমেন্টে আমাদের জানাও। ভাবার জন্য আমি ছোট্ট একটুখানি ক্লু দিই। ট্যাক্সের ব্যাপারে একটা কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে, ওই কনস্টিটিউশনাল প্রভিশনের জন্যই এই ভ্যাট সিস্টেমের সমস্ত সমস্যা। তো কি সমস্যা একটু ভাবো। হয়েছে? তো এইখানে কি সমস্যা রয়েছে সেটা আমি এখন আর বলছি না, এটা পরে ক্লাসে গিয়ে বলবো। ভ্যাট সিস্টেমে কোন সমস্যা হচ্ছে বা কোন ঘাটতি হচ্ছে আর সেটাকে কিভাবে পূরণ করা যাবে সেটা এর পরে ক্লাসে গিয়ে পুরো ডিটেলসে এক্সপ্লেন করে দেবো।